গোয়ালে থাক, ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালেই থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অষ্ট বসু অর্থাৎ অষ্ট মুনিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
ভাই মনিগণ, তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই, সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাসের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? স্বামী তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা সিন্ধুবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনাও শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী 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 তুমি দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী চলে তাড়াতাড়ি করে গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। আমার গোয়াল যে শূন্য কোথায় গেল? আমার দিব্য গাভী নন্দিনী, আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী নন্দিনী, তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না মনে করে না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে শোনো শোনো প্রভাস ঋষি, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে। মণিবর, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রৌরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি
যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যকাবী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মারতলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মারতলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার অভিশাপ। আমি কেন এত বড় ভুল করলাম? আমি আমার স্ত্রীর কোথায় মহাবলী বৈশিষ্ট্যের পুষ্পকাভি নন্দনে হরণ করলাম। আর সে কারণে আমার যেতে হবে মারতলোকে, মানব বলে জন্ম নিতে হবে আমি যাবো মারতলোকে, মানব জন্ম নেব। একটি মানব কুলে জন্ম নিতে হবে আমায়। শুধু দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে অষ্টবসুর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশীরাজের কন্যা অম্বা, কাশীরাজের কন্যা অম্বা সে শোভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই শোভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছেন নির্জনে। অভিনয়ে আপনাদের সামনে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন বলমা বিবাদী সংঘ ছৌ নৃত্য দলের এক প্রবীণ ছৌ নৃত্য শিল্পী সমীরণ কর্মকার।
গেছ মনে আর সেই দুঃখে নয়ন ভরে
তাই তো অম্বা তো এখনো এলো না, আর কতক্ষণ আমায় অম্বার প্রতীক্ষায় থাকতে হবে। এসেছি, আমি এসেছি কুমার। এ কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবর সভা, আপনি আমার সংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে তুমি যে প্রিয় থাকে, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল অম্বা, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। কুমারী, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা তাই চলো আব্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। কুমারী, আপনি আমার সংবাদ সভায় আসবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তাই হবে অম্বা, তাই হবে। চলো চলো, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এদিকে কাশী রাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা। তাই কাশীরাজ তিনি তার 3 কন্যার করেছে সংবর সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন।
পুত্রগণ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ, আপনারা বসে যান, বসে যান, বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন। এক্ষুনি আমার তিন কন্যা করবে সংবর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। মহারাজ, আপনি আপনার বড় মেয়ে অম্বাকে আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। আমার সমকক্ষবীর নাহি এই সভাস্থলে রয়েছে, রয়েছে শাল্য মহারাজ। তব সমকক্ষবীর উপস্থিত এই সভাস্থলে। কে আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই সংবর সভায়? আরে 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 দেখ 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 দেখ, ভীষ্ম এসেছে এই সংবর সভায়। ভীষ্ম আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে।
আরে ভাই শোন শোন শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংকর সভায় আসেনি। আমি এই সংকর সভায় এসেছে বাহু বলে তিন কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরকে রানী বানাবো। বাধাইতে যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্মুখে। কি বিশ্বদেব, এই সংকর সভা করতে আমার তিন কন্যাকে করবে হরণ, তাহলে বড় হস্ত্র বড় ধন, আজই তোমার মন হি জীবন। তাই হোক রাজা রাজপুত্র বোন, তাই হোক বড় হস্ত্র বড় ধন। চলে এসো, চলে এসো রাজকন্যা বোন, চলে এসো। ওরে, ওরে, রাজা রাজপুত্র বোন, তোমরা সকলে মিলে করো আক্রমণ। বিশ্বদেব আমার তিন কন্যারে করিল হরণ, এ কি লজ্জা আমার। নারীর রক্ষিতে আমি নিজ কন্যারে, এ কি লজ্জা আমার। বিশ্বদেব, আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সৌভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অম্মা, এ কথা তুমি আগে বলনি কেন বিশ্বদেব? অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। আম্মা চলো চলো, আমি তোমার শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আম্মা, চলো চলো চলো। এদিকে শাল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে। কোথায় রইলে বধূ? আজ মনে পড়ে, কোথায় রইলে বধূ? আজ মনে পড়েছে, সারা দিনে আমার গলা পড়েছে মালা।
ওরে মন্ত্রী সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সবার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আমায় একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একা থাকতে দাও, একা থাকতে দাও। আপনি আমি আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার ভাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। এ কি অম্বা, তুমি এসেছো? পারে এই স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি কোনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও আমায়, তুমি গ্রহণ করো কুমারী। নাও নাও কুমার, আমায় নাও। না 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 না, সে হাত ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দিষ্ট, তুমি কলঙ্কিনী। না! ক্ষত্রিয় সমাজের কলঙ্ক সাইলারাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষীণা নারী। আমি আবার বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দিষ্ট, তুমি ভীষ্ম প্রতীক অপরহিতা। তাই অপরহিতা নারীকে আর মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও। না! দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। দীনবন্ধু তুমি বিনে এই পরিণতি হলো আমার। ও আমার ছোট থেকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। আজ আমায় প্রত্যাখ্যান করলো। আজ আমায় বলছে আমি কি করবো? আমার মনে পড়েছে সে বিশ্বদেব আমার হাত ধরে আমায় কলঙ্কিনী সাজিয়েছে। আমি যাবো, আমি যাবো হস্তিনানগরে সেই বিশ্বদেবীর কাছে। বিশ্বদেব আজ আমায় হাত ধরে আমায় কলঙ্কিনী সাজালো। আমি যাবো হস্তিনানগরে সেই বিশ্বদেবীর কাছে। আমি সেই হস্তিনানগরে ফিরে যাই। আমি সেই হস্তিনানগরে ফিরে এদিকে হস্তিনানগরের বিশ্বদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছে আগমন।
এইটাই তো বিহা ঘর, যত পারবি ফুর্তি কর। বিহা ঘর রাজা ঘরে হোক আর গরিব ঘরে হোক, লাল আর সাদা এগুলা চলবে। ডিজে বাজবে আর নাচ কইলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা আয় 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 আয়। আরে ভাই বাজা বাজা বাজা, এইটাই তো বিয়া ঘরের মজা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রঙিন বোতল দেখে আমার মাথাটা ঘুরা। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস তো? এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শুদ্ধ করে দেয়। রঙিন বোতল দেখে আমার মাথাটা ঘুরায়। আর 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 দিল সেটা টানে দিলে বলার কিছু। আরে ভাই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলিস তো? ওই জন্যই আর আদরটা অনেক বেশি। ও মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, নাচে নচে ঘাঁচে দিব আজ রাতে। আরে ভাই সারাদিন মরে গেলি
কি আম্মা, এই মাত্র অপরাধ? চলো আম্মা, আমি তোমাকে নিজে মহারাজ সাইলের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইবো। না, মহারাজ সাল্লের কাছে আমি আর ফিরে যাব না। আজ আমার চোখে নরকের কৃমি কীটের অভাব, তাই আমি চাই। কি চাও, কি চাও আম্মা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না না আম্মা, না, এটা হতে পারে না। গ্রহ যদি কক্ষচ্যুত হয়, সূর্য যদি করে অগ্নি বৃষ্টি, তথাপি ভাঙিবে না প্রভু এই ভীষ্মের প্রতিজ্ঞা। বিশ্বদেব, সত্য ধর্ম রক্ষা করাই কি আপনার ধর্ম? একজন অসহায় নারীকে রক্ষা করা কি আপনার ধর্ম নয়? সে দেখো মোর প্রাণে অযোগ্য নয় গো তোমার, তাই রমণীর রমণী বলি কর উদ্ধার। না না আম্মা, না, হতে পারে না। অতীতে থেমে গেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মাহুতি দিয়া লইয়াছি ভীষ্ম নাম। তাই তো বলি, তোমার আমার মধ্যে আছে এক মহা ব্যবধান। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তাই তো আবারও বলি, এই পৃথিবীতে যতেক রমণী সকলই আমার জননী, তাই জননী পদে পুজি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহান্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা। জলান্তরে গণ্যে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব, শ্রীকন্যা রূপে কুরুক্ষেত্রের মাঝে তোমায় দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। তথাপি ভাঙিবে না প্রভু এই ভীষ্মের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না প্রভু এই ভীষ্মের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না প্রভু এই ভীষ্মের প্রতিজ্ঞা। আমি বিচার আপন ছিলাম না রে বন্ধু, আমি বিচার আপন ছিলাম না, আমি বিচার আপন ছিলাম না রে বন্ধু, আমি বিচার আপন ছিলাম না। এ ভটা গো, দিকে গেলি রে ভটা রে। এ ভটা, ভটা রে। এটা বেটা ছেলে রে, গাদালি বটে, তবে আমাদের ভটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর একবার ডাকবো, ভাই তো ভালোই, নাই তো আপন ছোট ছোট ঘর জানিব। ভটা, ভটা রে। এ ভটা। এই দিকটাইও বেটা ছেলেরই গাদালি বটে, তবে আমাদের ভটাকে দেখাচ্ছে নাই। আর এক চাঁদটাকে দেখি, ভাই তো ভালোই, নাই তোর ছোট ছোট ঘর জানিব। ভটা, ভটা রে। এ ভটা। বারে 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 ভটা রে, তোর মদ খাবার লিমিট নাই বাবু, বুঝলিস তো? এত মদ না খাবেই নাই। চল চল বাবু, ভট্ট মদ পুরাইছে, মদ পুরাইছে আর বিহা ঘর পুরাইছে। উঠ না আমার, উঠ 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 ভাই, উঠ ঘর যাতে হবে। কোন উঠ ভাই, উঠ উঠ, আমার ঘেঁটাটাই ধর, ঘেঁটাটাই ধর, ভালো করে ধর ধর। চল 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 চল। ও বাপ, ও বাপ রে, ও বাপ, ও বাপ রে, ও বাপ, ও বাপ, ও বাপ রে, ও বাপ, ও
তুই আবার কেরাটি দেখাচ্ছিস ভট্টল বাবু ভট্টল নাই তোর ঘরে বহুটাই কেরাটি দেখাবে উঠ উঠ ভাই শোনা আবার উঠ 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 ভাই উঠ উঠ দাদা হে আমাদের ভোটার রিচার্জটা মনে হয় পুরাই যাইছে ইয়াকে রিচার্জ মারতে হবে এখন আবার 200 টাকা রিচার্জ ঠিক আছে 200 টাকা রিচার্জ মারিয়ে দিলে ভোটা শুধু শুধু দুজন দিবে দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া